আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু আন্তর্জাতিক রাজনীতির পাতায় সীমাবদ্ধ নেই, বরং খুব শিগগিরই আপনার আমার দৈনন্দিন জীবন, বাজার দর এবং পকেটের উপর সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে। বিশেষ করে প্রভাব ফেলবে বিএনপির নবগঠিত সরকারের উপর, তারেক রহমানের উপর। আপনারা দেখছেন ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে যখনই কোনো বড় যুদ্ধ শুরু হয়, ইতিহাস সাক্ষ্য দেয় তার খেসারত দিতে হয় পুরো বিশ্বকে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে, বাংলাদেশকে। আজকের এই দীর্ঘ এবং গভীর বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব এই সংঘাত যদি পূর্ণাঙ্গ রূপ নেয় তবে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যারা জ্বালানি ও প্রবাসী আয়ের জন্য মধ্যপ্রাচ্যের উপর অনেকাংশে নির্ভরশীল, তাদের সামনে ঠিক কতটা ভয়াবহ দিন অপেক্ষা করছে। চলুন আবেগের বাইরে গিয়ে একেবারে নিখুঁত ডেটা এবং অর্থনীতির হিসাব নিকাশ নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করি। দর্শক, এই যুদ্ধের সবচেয়ে বড় আতঙ্কের নাম কোনো পারমাণবিক বোমা নয়, বরং একটি ছোট জলপথ যার নাম হরমুজ প্রণালী। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এই প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহিত হয়, যা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় 20%। চিন্তা করুন, 20% তেল পরিবাহিত হয় এই সামান্য একটা গতিপথ দিয়ে। ইরান যদি তাদের অস্তিত্বের সংকটে পড়ে, এই প্রণালীটি তারা বন্ধ করে দেবে, বা এখানে কোনো তেল উৎপাদন কেন্দ্রে হামলা হয়, তবে বিশ্ব অর্থনীতি আক্ষরিক অর্থেই থমকে যাবে। ইতিহাস থেকে যদি শিক্ষা নিই, 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধ কিংবা 2017 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার সময় আমরা দেখেছি তেলের দাম কীভাবে এক রাতেই আকাশ ছুঁয়েছিল। হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ঝটকায় এমন পর্যায়ে পৌঁছাবে যা সামাল দেওয়ার সক্ষমতা বিশ্বের খুব কম দেশেরই আছে। এবার আসুন বাংলাদেশের নিজেদের ঘরের কথায়। এই যুদ্ধের আঁচ বাংলাদেশে কিভাবে লাগবে জানেন? প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটি আসবে জ্বালানি খাত। বাংলাদেশ হলো একটি জ্বালানি আমদানি নির্ভর দেশ। বাংলাদেশের মানে আমাদের বিদ্যুৎ উৎপাদনের বিশাল একটি অংশ গ্যাস এবং তেলের উপর নির্ভরশীল, বিশেষত এলএনজি এবং পরিশোধিত জ্বালানি তেলের উপর। আমরা এলএনজি আমদানি করি কোথা থেকে? মূলত মধ্যপ্রাচ্যের দেশ কাতার এবং ওমান থেকে। আপনারা জানেন ইতিমধ্যেই কাতার এবং ওমানে থাকা যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালিয়েছে ইরান। আর কাতার থেকে এলএনজি নিয়ে জাহাজগুলো আসার একমাত্র পথ হলো ওই হরমুজ প্রণালী। জ্বালানি বিশেষজ্ঞরা ইতিমধ্যে সতর্ক করেছেন, হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে বাংলাদেশে এলএনজি আমদানির স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। এমনিতেই আমাদের শিল্প খাতে কয়েক বছরে বারবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সেই বাড়তি খরচের বোঝা ব্যবসায়ীদের কাঁধেই পড়বে, যার ফলে শিল্প উৎপাদনে বড় ধরনের ধস নামতে পারে। বিশেষ করে গার্মেন্টস খাতে তো বিশাল একটা প্রভাব পড়বেই। জ্বালানির দাম বাড়লে তার চেইন রিয়াকশন বা শৃঙ্খল প্রতিক্রিয়া কি হয় জানেন? পরিবহন খরচ বাড়বে, কৃষিতে সেচের খরচ বাড়বে, আর সবশেষে আপনার বাড়ির পাশের খুচরা বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় শাকসবজি পণ্যের দাম নাগালের বাইরে চলে যাবে, ক্রয় সাধ্যের বাইরে চলে যাবে। গত 2 বছরের বেশি সময় ধরে আমরা দেশে উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছি। ডক্টর ইউনূস কিছুটা চেষ্টা করেছেন এই মূল্যস্ফীতি কমাতে। আমাদের অর্থনীতি এমনিতেই এখন এক ধরনের স্ট্যাগফ্লেশন বা স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায় কিন্তু মূল্যস্ফীতি বাড়তে থাকে, মানে সব কিছুর দাম বাড়তে থাকে, মানুষের আয় কমতে থাকে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে যে ডলার সংকট এবং সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, আমরা এখনও তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। ঘরপোড়া গরু যেমন সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়, ইরান ইসরায়েল সংঘাত আমাদের জন্য সেই সিঁদুরে মেঘ। বিশ্বব্যাংকের একটি ভয়ঙ্কর পূর্বাভাস আছে। তারা বলেছে প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার কারণে চলতি বছর দেশে চরম দরিদ্র মানুষের সংখ্যা 30 লাখ পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে বাংলাদেশে এখন চরম দরিদ্র সংখ্যা 30 লাখ। এখন এর সাথে যদি এই যুদ্ধের কারণে আরেক দফা মূল্যস্ফীতি মানে দ্রব্যের দাম বাড়ে, তবে সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ থাকবে না। শুধু জ্বালানি নয়, যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য ব্যাহত হলে আমাদের প্রধান শক্তির জায়গা তৈরি পোশাক বা আরএমজি অর্থাৎ গার্মেন্টস খাত আরও বড় বিপদে পড়বে। আমাদের অর্থনীতি চরমভাবে রপ্তানি নির্ভর। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে পণ্য পরিবহনে মারাত্মক বিলম্ব হবে।
আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সময় মতো পণ্য পৌঁছাতে না পারলে তারা ক্রয়াদেশ বাতিল করতে পারে, আদেশ বাতিল করবে, তাদের অর্ডারগুলো বাতিল করবে, আমাদের মূল্য ছাড় দিতে বাধ্য করতে পারে, কিংবা আমরা দীর্ঘমেয়াদে বাজার হারাতে পারি, কাস্টমার হারাতে পারি। ডলার সংকটের এই সময়ে রপ্তানি আয় কমে যাওয়া হবে আমাদের জন্য মরার উপর খাড়ার ঘা। বিএনপি সরকারের জন্য এটি একটি বিশাল বড় চ্যালেঞ্জ, মানে পাহাড় সম চ্যালেঞ্জ। এবার কথা বলবো আমাদের অর্থনীতির লাইফলাইন নিয়ে, প্রবাসী আয় বা রেমিট্যান্স। মধ্যপ্রাচ্য হলো আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার। এখানে আমাদের হাজার হাজার লাখো লাখো নারী পুরুষ কাজ করেন। তারা দেশে মধ্যপ্রাচ্য থেকেই আমাদেরকে বেশি রেমিটেন্স পাঠান। যদিও ইরান বা ইসরায়েলের আমাদের খুব বেশি শ্রমিক নেই, কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এবং ইরান যেভাবে মুসলিম দেশগুলোর সহায়তা চাইছে, তাতে এই সংঘাত খুব দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। যদি ওমান, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলোতে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের নির্মাণ, পরিষেবা এবং আবাসন খাত স্থবির হয়ে যাবে, কারণ এসব দেশগুলোতেই আমাদের শ্রমিকরা বেশি বেশি কাজ করে। আর সেখানে যদি এসব দুর্বল হয়ে যায়, এই কাজগুলো কমে যায়, তাহলে আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাবেন, তারা উপার্জন করতে ব্যর্থ হবেন। ফলে বাংলাদেশ থেকে যে আমরা রেমিটেন্স আমরা পাই, সেই রেমিটেন্স আমরা পাবো না, আমাদের শ্রমিকরা কাজ হারাতে পারেন। সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী হরমুজ প্রণালীর পাশের দেশ ওমান আমাদের প্রবাসী আয়ের ৬ষ্ঠ বৃহত্তম উৎস। যুদ্ধ পরিস্থিতিতে নতুন কর্মী নেওয়া বন্ধ হয়ে যেতে পারে এসব দেশে, ফ্লাইট বাতিল হতে পারে, যা ইতিমধ্যে হওয়া শুরু হয়ে গেছে, এবং সামগ্রিকভাবে প্রবাসী আয়ের প্রবাহ আশঙ্কাজনক কমে যেতে পারে। অর্থাৎ আমাদের রেমিটেন্সের আয় বিশাল ব্যাপক হারে কমে যেতে পারে। যেন এত সংকটেই যথেষ্ট ছিল না, এর সাথে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য নীতি। ট্রাম্প ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আমদানির উপর উচ্চ হারে শুল্ক বসিয়েছেন, যা বিশ্ব বাণিজ্যকে বিপর্যস্ত করে তুলেছে। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি আমেরিকার বাণিজ্য যুদ্ধ, সব মিলিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। বিশ্বজুড়ে অর্থনীতির গতি মন্থর হয়ে পড়েছে, যা আমাদের মতো পরনির্ভরশীল অর্থনীতির জন্য কোনোভাবেই সুখবর নয়। এখন বিশেষজ্ঞরা বলছেন যে বাণিজ্যের ব্যয় বেড়ে যাওয়া এবং প্রবাসী আয় কমে যাওয়ার মতো বহুমুখী নেতিবাচক প্রভাব আমাদের দেশের উপর পড়বে। সরকার কি করবে? এই সরকার নতুন সরকার, সরকারের তেমন অভিজ্ঞতা নেই, তারা এখনও অনেকটা লুটপাটের দিকে মনোযোগী, দেশ গড়ার দিকে মনোযোগী নয়। সেটা তাদের বিভিন্ন নিয়োগে বোঝা গেছে, বিভিন্ন মন্ত্রিসভায় শেখ রবিউল ইসলামের মতো চাঁদাবাজদের দেওয়ার মাধ্যমে বোঝা গেছে। তাহলে এখন বাঁচার উপায় কি? এই সংকট মোকাবেলায় আমাদের এখনই বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হবে। এলএনজি সরবরাহের জন্য নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী চুক্তি নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় কথা, নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের বিনিয়োগ বহুগুণ বাড়াতে হবে এবং অর্থনীতির চাকা সচল রাখতে রিজার্ভ ব্যবস্থাপনায় চরম সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর, যিনি একজন সোয়েটার ব্যবসায়ী, তাকে দিয়ে এই কাজ হবে বলে মনে হয় না। সেখানে আবারও যদি আহসান এইস মনসুরকে স্বপদে বহাল রাখা যায়, তাহলে হয়তো বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভটা সচল থাকবে, আমাদের মূল্যস্ফীতি কিছুটা কমবে, আমাদের বাজারের দরদাম, আমাদের দৈনন্দিন যে বাজার, সেগুলোর দাম কিছুটা কম থাকবে। দর্শক, আজকের এই দীর্ঘ বিশ্লেষণ থেকে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুধু তাদের যুদ্ধ নয়, এটি আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে। বিশ্ব অর্থনীতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে, আর আমরাও সেই ধাক্কা থেকে মুক্ত নই। সরকার এবং নীতি নির্ধারকদের এখনই এই সম্ভাব্য অর্থনৈতিক সুনামির জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা যারা এতক্ষণ ধরে বিশ্লেষণটি শুনলেন, আপনাদের কি মনে হয় এই সংকট মোকাবেলায় নতুন সরকারের প্রস্তুতি? তারা কি জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে আবারও পুনরায় একটি এমার্জেন্সি কমিটি করবে, যে কমিটি যুদ্ধকালীন সময়ে কিভাবে দেশের অর্থনীতি টিকিয়ে রাখা যায় সেজন্য কাজ করবে? দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।